হাই ইসলামকুম। আমি হাদি ভুঁইয়া বলছি। আমি কম ইঞ্জিন নামে একটি সোশ্যাল সিআরএম এবং বিজনেস ইন্টেলিজেন্স সলিউশনের কো-ফাউন্ডার, বিল নেশনেরও কো-ফাউন্ডার, এবং গত কয়েক বছর ধরে মাহতাব ভাই সহ বিলকন কনসালটেন্সিজ এর পক্ষ থেকে ডিজিটাল ট্রান্সফরমেশন কনসালটেন্সি গুলো করছি। এছাড়া ব্লক চেইন, তারপর হচ্ছে এআই, বিডিওএসএন এর বিভিন্ন অ্যাক্টিভিটিজে আমি কানেক্টেড আছি। তো আজকের যে নেক্সট 40 মিনিট আমরা যে জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে জেন এআই এসছে, জেনারেটিভ এআই, তারপরে সেটার ফলোইং যে ডিসরাপশন এসছে। সো এই ডিসরাপশনটা আবার আমাদের যে সেগমেন্ট গুলো আছে, প্রত্যেকটা ভার্টিক্যালকে ইম্প্যাক্ট করছে। সেই ইম্প্যাক্টের বেসিক্যালি যে টেকনোলজি বা ফিলোসফি গুলো আসলে কি, হ্যাঁ, মানে একটু একদম গ্রামার লেভেলে। দেন আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমরা একই সাথে অ্যাংশাস এবং একই সাথে এক্সাইটেড কেন। আর এখন তো ডিসরাপশন চলে এসছে, ঢেউয়ের মাথায় তো উঠতেই হবে। তাহলে এই ডিসরাপশনটাকে এমব্রেস করার জন্য আমাদেরকে 2025-এ 2025-এ কি করতে হবে। তো আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, গল্প যখন শুরু, 20,000 বছর আগে আমরা যখন আসলে হান্টার গ্যাদারার ছিলাম, শিকার করতাম, গ্যাদার করে সবাই মিলে খেতাম, আমাদের পূর্বপুরুষরা। এবং দিন শেষে আবার সবাই মিলে আবার শিকার করতে বেরোইতো। মানে প্রত্যেকের ফাংশন সেম, কোনো রকম জমিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই। তারপরে আমরা স্টেপ অঞ্চলে চলে আসলাম, মিডল এশিয়াতে। আসার পরে হচ্ছে অ্যাগ্রো কাল্টিভেশন শুরু হয়ে গেল এবং লোকজনের ফাংশন আলাদা হয়ে গেল। কেউ কোদাল বানায়, কেউ জমি বানায়, কেউ শিকার করে, এবং নিজেদের মধ্যে এক ধরনের বিনিময় প্রথা তৈরি হয়ে গেল। এরও কয়েক হাজার বছর আগে, মানে এখন থেকে 5,000 বছর আগে, তখন কারেন্সি বা কড়ি এগুলো মানে আবিষ্কার হয়ে গেল, এবং পিপল নিজেদের মধ্যে বিনিময় শুরু করলো, ট্রানজাকশন যেটাকে আমরা বলি। এখন এই সব ট্রানজাকশন গুলো আসলে লোকালি, মানে একজন ট্রেডার যদি আমরা ইমাজিন করি, সে কিন্তু কাস্টমার প্রোফাইলিং করতো, সাপ্লাই প্রোফাইলিং করতো। তো এই যে প্রোফাইলিং গুলো সে করে, তখন কোন মানে কাস্টমার ভালো, কাকে লোন দেয়া যাবে, এই ধরনের অনেক কিছুই কিন্তু সে তখন করছিল। আচ্ছা, এখন এই জিনিসগুলো কত, হয়তো একজন 500 1000 পর্যন্ত ম্যানেজ করলো আমরা ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে নৌপথ শুরু হলো, এক সিটি থেকে আরেক সিটিতে ইন্টারসিটি ট্রেড, ইন্টার রিজিয়ন ট্রেড শুরু হয়ে গেল। আমরা বলছি কিন্তু মোটামুটি 2000 বছর আগের কাহিনী, এবং জিনিসটা স্কেলড হয়ে গেল। এখন এই স্কেলে যে অপারেশন গুলো ম্যানেজ করার জন্য প্রসেস আসলো, এবং অনেক বেশি রিসোর্স তখন লাগছিল, যোগাযোগ, পেন এন্ড পেপারে আমরা যেটা বলছি সেটা চলছিল। এবং একসাথে স্কেল এবং পারফেকশন দুটো ম্যানেজ করা, মানে এটা কিন্তু একটু মুশকিলের ব্যাপার। তো এই যে একটা প্যারাডক্স, মানে স্কেল এবং পারফেকশন দুটো আসলে মানে অনেক হিউম্যান রিসোর্স দিয়ে আমাদেরকে আসলে ম্যানেজ করতে হয়, এবং মোটামুটি ভাবে আমরা 1-1.5 হাজার বছর মোটামুটি পেন এন্ড পেপার, ডাক কমিউনিকেশন, বিভিন্ন কিছুর উপর বেস করে কিন্তু আমাদের এই সিস্টেমটা মেনটেন করে এসেছি আনটিল 1970। 1970 থেকে যেটা হলো যে আমাদের ডিজিটাল সিস্টেম, কম্পিউটার সিস্টেমগুলো আসা শুরু করলো। 80 90 2000 মোটামুটি ভাবে এক ধরনের সিস্টেম ছিল। দেন 2000-এর পর থেকে হচ্ছে মোর ইউজার অ্যাক্সেসিবল, তারপরে হচ্ছে ক্লাউড, দেন রোবাস্ট সিস্টেম গুলো আসা শুরু করলো। সো আমাদের এখন স্কেল এবং পারফেকশনের যে মানে ইস্যুটা ছিল সেটা অনেকটুকুই চেঞ্জ হলো। আমরা একটা নতুন, বলা যায় নতুন একটা এজের মধ্যে আসলাম। এখন এই যে 50 ইয়ার্স এর যে এজটা, সেখানে এই ডিজিটাল সিস্টেমগুলো যেগুলো একই সাথে স্কেল এবং পারফেকশন মেনটেন করতো, এই সিস্টেমগুলো কিন্তু বেসিক্যালি আসলে ডাম সিস্টেম। ডাম সিস্টেম আপনার অ্যাকাউন্টিং এর জন্য একটা একটা সিস্টেম, এইচআর এর জন্য একটা সিস্টেম, ডিসিশন ম্যানেজমেন্টের জন্য আপনার আরেকটা সিস্টেম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই সিস্টেমগুলো কিন্তু কাইন্ডস অফ স্ট্যাটিক। মানে ধরুন আপনার বিজনেস ফাংশন একটা রিকোয়ারমেন্ট দেয়, সেই রিকোয়ারমেন্ট কেউ একজন গেদার করে, তারপর হচ্ছে একটা টেকনিক্যাল
টিমের কাছে হ্যান্ড ওভার করে, তারা এটাকে কোড করে, এটা এক্সটার্নাল ভেন্ডরও হতে পারে, টেস্ট করে করে হচ্ছে আবার আপনাকে জিনিসটা গেট ব্যাক করে। মানে প্রতিবার এক একটা ইটারেশনে কিন্তু ভালোই সময় লাগে। সো আপনার যদি ইভেন বিজনেস লজিক চেঞ্জ হয়, রেগুলেটরি পলিসি চেঞ্জ হয়, রেসপেক্টিভ সিস্টেমে কিন্তু চেঞ্জ আনা, প্রথমত এটা একটা কস্টলি, টাইম সেন্সেও কস্টলি, আর টাকা সেন্সেও কস্টলি একটা ম্যাটার। এবং স্টিল আপনি ডিজিটাইজ করে ফেলছেন, এই প্রসেসটা কিন্তু পুরোপুরি হচ্ছে এক্সট্রিমলি হিউম্যান ওরিয়েন্টেড, লস্ট ইন ট্রান্সলেশন সেটা আমরা নাইবা বললাম। যাই হোক, এখন আমরা যদি বলি যে গত 20 বছরে এই তো মানে ইভলিউশন তো হচ্ছে, গত 20 বছরে মানে একদম মেজর কি ইভলিউশন হলো, লাইক রিপোর্টিং এসছে, কোর ব্যাংকিং সলিউশন এসছে 2000-এর দিকে, দেন মোবাইল আসলো, ক্লাউড কম্পিউটিং চলে আসলো, ক্লাউডের সাথে সাথে এবার সাইবার সিকিউরিটি চলে আসছে, অ্যানালিটিক্স শব্দটা আমরা শোনা শুরু করলাম, ডেটা সায়েন্স এসছে, মেশিন লার্নিং এসছে, ইভেন এআইও কিন্তু, এআই এর বেস মডেলটা কিন্তু 2016-তে আসছে। এখন এই যে ইভ্যালুয়েশন গুলো হচ্ছে, খেয়াল করে দেখেন ব্যাংকিং সেক্টরের জন্য সবচেয়ে বড় কিন্তু ডিসরাপশন কিন্তু অনেকে চিন্তা করেছিল ব্লক চেইন আসবে, কারণ ব্লক চেইনের সাথে রিলেভেন্ট একটা নতুন ফিনান্সিয়াল সিস্টেম চলে এসেছে, ক্রিপ্টো। এবং ক্রিপ্টো এই জায়গায় গিয়েছে গত 12 বছরে। জাস্ট আমি গত পরশু সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্প ডিক্লেয়ার করেছেন তারা একটা ফেডারেল রিজার্ভে একটা অ্যাসেট ক্লাস হিসেবে তারা বিটকয়েন কিনবেন, 4 লক্ষ বিটকয়েন। যা হোক, সেই বিটকয়েনও বা ক্রিপ্টো কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে ডিসরাপশন করতে পারে নাই, রেদার সে আরেকটা সেপারেট ইকোসিস্টেম বানিয়ে নিচ্ছে। তাহলে আমরা বারবার যে জিনিসটা বলছি যে জেনারেটিভ এআই আসার পরে আমরা তাহলে এখন এত অ্যাংশাস এবং এক্সাইটেড কেন, যেটা আগে ছিলাম না? আগে তো টেকনোলজি আসছে, আমরা এমব্রেস করছি, অ্যাডপ্ট করছি, কম বেশি করছি, রাইট? তো আমরা এবার আরেকটু ডিপ ডাউনে যাই। 2007 সালে ট্রান্সফরমারের প্রথম মুভিটা লঞ্চ হয়, মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি। আমি জানি আপনাদের সবাই দেখেছেন, কেউ না দেখে থাকলে প্লিজ না বললেন না। আম, কেউ মাল্টিপল টাইমস দেখলে চাইলে বলতে পারেন, মানে জাস্ট জানাতে পারেন। তো ট্রান্সফরমারের যে বৈশিষ্ট্য ছিল ইমাজিনেশন, সেটা হচ্ছে যে সে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে। হ্যাঁ, কখনো সে গাড়ি হচ্ছে, কখনো সে জায়ান্ট হচ্ছে, কখনো সে এরোপ্লেন হয়ে যাচ্ছে। সে নিজে জেনারেট করতে পারে, হ্যাঁ, যে একটা ওয়ার প্ল্যান, হ্যাঁ, এলিয়েনদের সাথে নিজেদের নিজেদের সাথে কিভাবে ওয়ার প্ল্যান করে সেটাকে সে এক্সিকিউট করতে পারে। এবং সিচুয়েশন থেকে সে লার্ন করতে পারে। হ্যাঁ, মারটার খেয়ে মোটামুটি পিরামিডের গিজার ওখানে সে ইয়ে হয়ে গেছে, তারপর সে কিন্তু আবার বাম্বলবি কিন্তু আবার অ্যাডপ্ট করে নিচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা যে জিপিটি বলি এটা আসলে এই ট্রান্সফরমারটাই। জিপিটি মানেই হচ্ছে জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফরমার, সে জেনারেট করতে পারে, তাকে প্রিট্রেইন করা যায়, আর সে হচ্ছে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে। সো চ্যাট জিপিটি, ইমেজ জিপিটি, যত জিপিটি আমরা শুনি সেই বেসিক্যালি জিনিসটা এরকম। তো আপনারা আরো কিছু টার্ম শোনেন, এলএলএম শোনেন, জিপিটি শোনেন, মডেল খুব রিসেন্টলি শোনা শুরু করেছেন, এআই এজেন্ট, অপারেটর, অ্যাভাটার, এগুলো কি? ইন সিঙ্গেল ওয়ার্ড আমরা চিন্তা করতে পারি এলএলএম হচ্ছে আসলে বিল্ডিং ব্লক। মানে ধরুন ইট, সুরকি, সিমেন্ট, রড, এগুলা। সো এলএলএম দিয়ে যেটা বিল্ড হইলো, মানে যে বিল্ডিংটা, সেটাই হচ্ছে আসলে জিপিটি। এক একটা বিল্ডিং একটা জিপিটি। বিল্ডিং এর ভিতরে আমি যখন অফিসটাকে সাজাচ্ছি, ফার্নিচার দিয়ে ফার্নিশ করছি, এই ফার্নিচারটাই হচ্ছে আমার এখানে মডেল। আর ওই ফার্নিচার গুলোতে যে পিপলরা বসে কাজ করতেছে, এক একজন একটা ফাংশন প্লে করতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন প্লে করতেছে, কেউ অ্যাকাউন্টস দেখছে, কেউ এইচআর দেখছে, কেউ টেকনোলজি দেখছে। দে আর অ্যাকচুয়ালি এআই এজেন্ট অর এআই অপারেটর অর এআই অ্যাভাটার। সো আমার মনে হয় এখানে একটা মোটামুটি ভাবে একটা আমাদের ফাংশনাল আন্ডারস্ট্যান্ডিং আসলো জিপিটি জিনিসটা কি। নাও আমরা যদি আবার একটু ব্যাক করি, 20 বছর আগে যাই। প্রথম মানে টেক্সট পড়ার দরকার নেই, আমি এক্সপ্লেন করছি। প্রথম যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা আমার, এবং আমার একটা রিসার্চ পেপার। আই এম ভেরি হ্যাপি ডক্টর জামাল নজরুল ইসলাম স্যার এটাকে রিভিউ করেছিলেন। এটা বেসিক্যালি হচ্ছে ফাজি লজিক এবং নিউরাল নেটওয়ার্ক, যেটা হচ্ছে এআই এর গ্র্যান্ডমা। সেটা দিয়ে হচ্ছে একটা ট্রাফিক কন্ট্রোলের জন্য ডিজাইন করা। এই কাজটা করতে আমাদের প্রায় 17 পৃষ্ঠা হচ্ছে রিসার্চ লিখতে হয়েছে, 4000 লাইন কোড লিখতে হয়েছে, এবং 2 মাস ধরে এটাকে মডেলিং করতে হয়েছে। রাইট দিস মোমেন্ট আপনাদের এখানে নন টেকনিক্যাল এনি পিপল যদি চিন্তা করেন যে এই কাজটাই করবেন উইথ হেল্প অফ এ এলএলএম, আপনারা এক পেজ যদি খুব সুন্দর করে লিখতে পারেন যে কি আসলে করতে চাচ্ছেন,
ম্যাক্সিমাম হয়তো আমার 50 মিনিট 50 লাইন এটা ছোট একটা কোড লিখতে হতে পারে। 2 আওয়ার্স মডেলিং, 2 ঘন্টার মধ্যে আমরা এক্স্যাক্টলি সেম কাজটা করতে পারবো। সো জাস্ট এটা একটা কম্পারিজন যে আসলে শিফটিংটা কি হইলো। এখন আমরা যাই কিভাবে হলো। এলএলএম একটা ডিসিভিং ওয়ার্ড, এটা আসলে তিনটা অ্যাট্রিবিউট: লার্জ ডেটা সেট, হিউম্যান ল্যাঙ্গুয়েজ এনেবল, আর এআই মডেল। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম, এর মধ্যে সুপার পাওয়ার হচ্ছে এই হিউম্যান ল্যাঙ্গুয়েজ এনেবল। হিউম্যান ল্যাঙ্গুয়েজ এনেবল মানে কি? যে সে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আমরা যেভাবে কথা বলি, আপনি যেভাবে ইয়ে করেন সেটা সে বুঝতে পারে। মানে ইমাজিন করেন কোনো গত 50 বছরের কোনো সফটওয়্যার সিস্টেমের এই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিটা ছিল না। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে একটা এলএলএম কে আসলে কিভাবে শিখাই আমরা, তাকে আমরা প্রি ট্রেন করি। প্রচুর শব্দ শুনবেন আপনি, আপনার ডেটা দিয়ে, অনেক ডেটা দিয়ে, হাজার হাজার ডেটা দিয়ে তাকে প্রি ট্রেন করি। দেন এটাকে আপনি ইমাজিন করতে পারেন যে আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন স্ট্রাকচার্ড লার্নিংটা শেখার জন্য। দেন রিইনফোর্সমেন্ট, মানে আমরা কি করি যে ভালো করলে বলি হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে, খারাপ করলে বলি না খারাপ হয়নি, খুব খারাপ করলে একেবারেই ভালো হয়নি। এই ফিডব্যাক গুলো সে নেয়, বা বাচ্চাকে যে প্যারেন্ট যেটা নেয়। আর থার্ড যেটা হয়, একটা হিউম্যান বেবি, সে কিন্তু সোসাইটি থেকে শেখে, চারপাশে এনভায়রনমেন্ট থেকে শেখে। এই জিনিসটাকেই এআই তে বলা হয় পারসেপশন, বা রেগও বলে অনেকে, রিট্রিভাল অ্যাগমেন্টেড। হ্যাঁ, যা হোক। সো এই যে তিনটা জিনিস থেকে শিখে, সো এই শেখানোর মানে আপনি যখন তাকে ইনস্ট্রাক্ট করবেন, আপনার সুপার পাওয়ারটা আসলে কমিউনিকেশন। যত আপনার সুপার পাওয়ারটা কমিউনিকেশন। তো সিম্পলি আমি এই যে একটু আগে যে কথাটা বললাম, যে একটা এলএলএম কে শেখানো আর একটা বাচ্চাকে রেজ করা অলমোস্ট সিমিলার থিং, ইটস এ সেম। সো কারণ হচ্ছে এই যে নিউরাল ফাজি, এগুলো মানুষের মাথার নিউরনের অনুকরণে বানানো। আম, বাম পাশে যিনি আছেন উনি, ওনার নাম প্রথমা। এভরিডে মানে আমি তাকে ওয়াচ করি এবং আমি ফিল করি এক্স্যাক্টলি এলএলএম যেভাবে শিখছে সে সেভাবে শিখছে। এবং এটা কিন্তু কোনো মানে কনসেপ্ট না। আপনি ডান পাশে যদি তাকান, এটা ওয়াইকেন ইয়ং এর মেয়ে। তো ওর মাথায় একটা ক্যামেরা লাগাই দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে 3 দিনে 2000 ওয়াট এলএলএম, একটা ব্ল্যাঙ্ক এলএলএম শিখে ফেলেছে। তো আমরা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি, আপনার সুপার পাওয়ার জেনে সুপার পাওয়ার এলএলএম। আপনার সুপার পাওয়ার কি? আপনার সুপার পাওয়ার হচ্ছে এই জিনিসটাকে আর্টিকুলেট করতে পারে। আপনি যত সুন্দর করে, যত বেটার মানে কমিউনিকেট করতে পারবেন, আর্টিকুলেট করতে পারবেন, তত বেটার আপনি একটা জেনিআই কে বশ করতে পারবেন। এই কারণে আমরা বলি যে সিমান্টিক শেখেন, মানে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের মানে নিয়েগুলো শেখেন। বা যারা আগে পোয়েট্রি লিখেছেন কোনো না কোনো সময় লাইফের কোনো সময়, বা যারা স্টোরি টেলিং এ ভালো, সো ফিউচার কাইন্ডস অফ আপনাদের হাতেই। এখন আমরা এই জায়গায় যদি এবার যাই, এতক্ষণ আমরা মোটামুটি ভাবে ফিলোসফিটা বুঝলাম যে কোন জায়গায় আমাদের সুপার পাওয়ারটা চলে এসেছে। আগে যে কাজটা হচ্ছে একটা ডাম সিস্টেম করতো, 14টা কাজের জন্য 14টা সিস্টেম লাগতো। প্রত্যেকটা সিস্টেমে সামান্যতম চেঞ্জ আসলে সেটা আবার একটা প্রসেসের মধ্য দিয়ে 5-6 মাস পরে হচ্ছে আমরা ডেলিভারি পাইতাম। মানে অটোমেশন, বাট ভেরি রিজিড অটোমেশন। পুরো জিনিসটা এখন একটা সিঙ্গেল বক্সের মধ্যে চলে আসছে, আলাদিনের জাদুর বক্সের মধ্যে চলে আসছে, যেটার নাম হচ্ছে এলএলএম বা জিপিটি যেটাই বলেন। সেই এলএলএম কে ট্রেন করা যায়, সে নিজে নিজে শেখে। এবং তাকে একই এলএলএম কে আপনি অ্যাকাউন্টিং পারপাসে ইউজ করতে পারেন, এইচআর এর ট্রেনিং পারপাসে ইউজ করতে পারেন, কাস্টমার সার্ভিস পারপাসে ইউজ করতে পারেন। এবং সবচেয়ে বড় সুপার পাওয়ার হচ্ছে সেই এলএলএম কে ট্রেন করার জন্য এখন আর আপনার বাঞ্চ অফ টেকনিক্যাল পিপল লাগবে না। উইথ সাপোর্ট অফ মিনিমাল টেকনিক্যাল পিপল, আপনি ইটসেলফ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যিনি আছেন তিনি ট্রেন করতে পারেন। তো সুপার পাওয়ার তো আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা অ্যাংশাস কেন? তো এই জায়গায় যদি আপনি যান, সেটা হচ্ছে ইউএস ব্যাংকগুলো 2024-এর জন্য মানে একটা ফোরকাস্ট, পিডাব্লিউসি ফোরকাস্ট ছিল $6 বিলিয়ন তারা স্পেন্ড করবে জেন এআই তে। জানুয়ারি 7 তারিখে এবছর রিপোর্ট করেছে তারা যে $86 বিলিয়ন তারা স্পেন্ড করছে। যারা কর্পোরেটে স্পেন্ড করি আমরা, তারা আমরা জানি যে কি পরিমাণ রিজিড প্রসেস। সেই রিজিড প্রসেসের মধ্যে $80 বিলিয়ন, মানে মানে কোনো লিমিটের মধ্যে নাই, সে পাগলের মধ্যে স্পেন্ড করছে।
কারণ এবং পিডব্লিউ মানে পিডব্লিউসি এর ফোরকাস্ট কিন্তু কমপ্লিটলি রং হয়ে গেছে। রং হয়ে যাওয়ার রিজন হচ্ছে দে আর ক্রেজি, যে যে পেসে যাচ্ছে আমাকে ইয়ে করতে হবে, সেই একটা ডেটা এনাফ যে আপনাদেরকে কি পরিমাণ ডিসরাপশন নিয়ে এসছে বোঝার জন্য। এই রিপোর্টে 3টে রিপোর্ট আমি কিউআর করে দিয়েছি, আপনারা অবশ্য পাঠ্য পরে পড়ে নেবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে যে এই এক্সেঞ্চারের যে রিপোর্টটা, সেখানে দেখা যাচ্ছে যে অটোমেশন এবং অগমেন্টেশন মিলে আপনার 78% বিজনেস ফাংশন জেনওয়াই দিয়ে আপনার ডিসরাপ্টেড। এখন আপনি আগে করবেন নাকি পরে করবেন সেটা পরের ব্যাপার, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মানে সব যে একদম ডে ওয়ানে করতে হবে তা না, কিন্তু ডিসরাপ্ট হবেই। মানে কোর ব্যাংকিং বলেন, পিপল ম্যানেজমেন্ট বলেন, কাস্টমার ফাংশন বলেন, অনেক মোটামুটি সবগুলো জায়গায় ডিসরাপশনটা হবে। এখন এটা তো গেলে একটা, আমরা আরেকটুতে যদি যাই, এখন এই যে এলএলএম বললেন, জিপিটি বলেন, এগুলো তো এসছে, এগুলোর উপরে চলে এসছে হচ্ছে এআই এজেন্ট, এআই অ্যাভাটার অথবা এআই অপারেটর। মোরওভার একই জিনিস। এআই এজেন্ট বা অ্যাভাটার হচ্ছে হিউম্যান লাইক ইন্টারফেস, যেটা আপনার সাথে কথা বলে সমস্ত কিছু করে দেবে। আপনার হয়তো সে একটা লোন প্রসেসিং করে দিচ্ছে, আপনার কথাবার্তা বলার পরে বা ইনফরমেশন গুলো ইন্টারনেট কালেক্ট করার পরে সে লোন স্কোরিং করে দিচ্ছে, কাস্টমার সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা নিজেরা, আমার একটা টিম, একটা কাস্টমার সার্ভিসের জন্য বা ট্রেনিং এর জন্য, কাস্টমার ট্রেনিং এর জন্য একটা এভাটার আমরা প্রোটোটাইপ বিল্ড করেছি। মানে ডিসরাপশনটার লেভেলটা বোঝেন। নেক্সট যদি আমরা যাই যে এআই অপারেটর, এআই অপারেটরটা হচ্ছে মোস্টলি যে ধরুন অন্যান্য অ্যাপ্লিকেশন আছে যে 3-4টা জায়গায় ক্লিক করতে হবে, চেক করতে হবে, ইনফরমেশন গুলো নিয়ে কোনো একটা জায়গায় পুট করতে হবে। আপনি ইমাজিন করেন যে একটা, যে ড্রাইভারলেস কারের মতো, যে একটা ডেস্কটপ যেখানে কিন্তু কাজ হচ্ছে কিন্তু কোনো পিপল নাই। এখন এই এজেন্ট বা অ্যাভাটার বেসিক্যালি আপনার হান্ড্রেডস অফ দ্য পিপলকে কিন্তু রিপ্লেস করছে আপনার ফাংশন থেকে। এভরিডে সে শিখে, গ্র্যাজুয়ালি শিখতে শিখতে একটা সময় সে সুপার পারফেক্ট হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্টলি সে নিজেকে সেলফ সাজেস্ট করে, সেলফ ইমপ্রুভ করে এবং ইনসাইট জেনারেট করে, হিউম্যানে করে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে তার কোনো মানে ক্লান্তি নেই, ফ্যাটিক নেই। সো আপনি বুঝতেই পারতেছেন যে কোথায় যাচ্ছি আমরা ডিসরাপশনে। এখন এজ এ লিডার তো করার তো আছে অনেক কিছুই, মানে জেন এআই কে যদি আপনি এমব্রেস করতে চান তাহলে হচ্ছে এখানে মানে লস অফ দ্য ফাংশন কিন্তু রিলেটেড। আমি মোটামুটি ভাবে এখানে একদম কি ফাংশন গুলো আঁকার ট্রাই করছি। এর মধ্যে থেকে ইজ মাই সাজেশন কাইন্ডস অফ, মানে এবং আমি লম্বা সময় এগুলো নিয়ে কথা বলেছি, আর্গুমেন্ট করেছি মাহতাব ভাইয়ের সাথে। 3টা কাজ হচ্ছে কি: ডিফাইন, ডিজাইন, আপস্কিল। কি ডিফাইন করতে হবে, কোন ফাংশন গুলো আপনার জেন এআই কে অ্যাডপ্ট করবে বা ডিসরাপ্ট করবে, সেগুলো আপনাকে ডিফাইন করে এটা রোড ম্যাপের মধ্যে বসাতে হবে। তারপর হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে যে আপনার ডিজিটাল কোরে যে ট্রান্সফরমেশনটা যাবে, সেই ট্রান্সফরমেশনটা আসলে মানে কোন স্ট্র্যাটেজিতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সব ফেল করবে যদি আপনার ওয়ার্কফোর্স আপস্কিলিংটা না হয়, তার মাইন্ড শেপের যে শেপিং, যে তার যে রোলটা চেঞ্জ হয়ে গেছে, এই শেপিংটা না হয়। এছাড়া আরো অনেক কাজ আছে, পাইলটিং করা, এক্সপেরিমেন্টেশন করা, রেগুলেটরি মানে ডিরেক্টিভ গুলো দেখা, পার্টনার ডিফাইন করা, সিকিউরিটির ম্যাটার আছে, খরচের ম্যাটার আছে। হ্যাঁ, তো এভরিথিং কামস ইন লাইন আর কি, একটা পর একটা। তো আমরা এই 3টা নিয়ে একটু হালকা কথাবার্তা বলবো, ডিটেলস আমাদের পরে আরো একটা সেশন আছে। সো এটা এক্সেঞ্চারের হচ্ছে, তারা বলছে যে এই 5টা হচ্ছে কি ইম্পারেটিভস। সো আমি বলছি 3টা। আমরা যদি নেক্সটে যাই তাহলে সেটা হচ্ছে যে সিম্পলি আপনি আপনার ফাংশন গুলোকে লিখে ফেলেন। এটা আমাদেরই একটা মানে কনসালটেন্সির একটা পেজ থেকে নেওয়া, এই জন্য অনেক বেশি ইয়া গার্বেলড হয়ে আছে। সো ফাংশন গুলো আপনি লিখে ফেলেন, লিখে হচ্ছে আপনি ম্যাপিং করেন যে কোনগুলো আর্লি ডিসরাপ্ট হবে, কোনগুলোকে ট্রান্সফর্ম করাটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস সেন্স হচ্ছে বেটার। হ্যাঁ, সো আমরা এখানে যদি বলি যে একদম কি অনেক ফাংশন আছে, অনবোর্ডিং থেকে শুরু করে ডিপোজিট, পেমেন্ট, লোন, লাইফ স্টাইল, ডিফারেন্ট ডিফারেন্ট গুলো ফাংশন আছে। সো ফার্স্ট থিংস হচ্ছে আপনি ফাংশন গুলোকে ডিফাইন করেন, রোড ম্যাপে পুট করেন। নেক্সট হচ্ছে এবার আপনার এই ডিজাইন, যে আপনার এই যে মানে ট্রান্সফরমেশনটা ডিজাইন করতে হবে। এখানে জাস্ট একটা মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, ধরুন কাস্টমার সার্ভিস। সো এটা আপনার এক্সিস্টিং ডিজিটাল কোর, ইয়েস। কমপ্লেক্স কিনা, খুব বেশি কমপ্লেক্স না, তাহলে এলএলএম কিন্তু আপনি তাকে সোর্স করতে পারেন, অন্য জায়গা থেকে নিতে পারেন। ভেন্ডর স্ট্র্যাটেজি ভেন্ডরকে দিয়ে দিতে পারেন, এবং পসিবলি এটা 2025-এ করবেন।
বাট রেগুলেটরি পসিবলি 2028-এর আগে আপনি ডিসিশনই নেবেন না যেটাকে এআই নিয়ে আমি যাব না। বাট রেগুলেটরি বা যদি মানে কাস্টমার ডেটা রিলেভেন্ট কিছু হয় তখন আপনি এলএলএমটাকে ওন করার ট্রাই করবেন, কারণ ডেটা সিকিউরিটির একটা ম্যাটার আছে। হ্যাঁ, ভেন্ডর স্ট্র্যাটেজিতে মিক্স স্ট্র্যাটেজিতে যাবেন। সো যদি বলেন যে এই ধরনের যতগুলো ফ্যাক্টর আছে ডিজাইনের জন্য সেগুলোকে রাখা আর ফাংশনগুলোকে রাখা, দেন কাইন্ডস অফ এ ম্যাট্রিক্স ডিফাইন করা, এটা কিন্তু ওয়ান অফ দ্য কি টাস্ক আপনাদের 2025-এর জন্য। এবং গ্র্যাজুয়ালি বিভিন্ন ইনোভেশনের সাথে সাথে এটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট ডিফাইন করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আপনি করলেন ডিফাইন। সো এই ডায়াগ্রামটার জন্য থ্যাঙ্কস টু মাই মেন্টর ডক্টর আসিফ নাইমুর রশিদ, গ্রামীণ ফোনের চিফ বিজনেস অফিসার উনি। তো এটা নিয়ে আমরা আহ, বেশ অনেক কথাবার্তা বলেছি, অনেক কিছুই বলেছি। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস ক্যাটাগরি আছে আপনি যখন এই রিডিজাইন ডিজিটাল কোড করবেন, অনেক কিছুই তো করতে হবে। যে ওই প্রথম যেটা বললাম যে এলএলএমটা কি আপনি নিজে বানাবেন, সরি মানে নিজে ট্রেন করবেন নাকি ভেন্ডর সোর্স করবেন, বা কস্ট বেনিফিট এক্সট্রাকচারটা কি। আরেকটা হতে পারে ক্যাসকেডিং, আমাদের যেহেতু একটা কস্টের একটা ম্যাটার আছে, ক্যাসকেডিং এলএলএম করা, যে আমি এটা লোকাল এলএলএম বসাইলাম একটু ইমাজিন করেন, আর আমার হচ্ছে একটা মানে হাইব্রিড মোডে একটা গ্লোবাল এলএলএম থাকলো, মোস্টলি লোকাল থেকে সার্ভ করলাম, যেটা লোকাল থেকে পারছি না সেই ট্রেন মডেলটা আমি গ্লোবাল থেকে গেলাম, আপনার খরচ র্যাপিডলি কমে যাবে। এটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে ভাইয়ের সাথে। নেক্সট যদি আপনি বলেন যে কস্ট যখন এস্টিমেট করবেন কখনোই হচ্ছে মিলিয়ন ডলারে করবেন না, আপনার ওই ফাংশনটার ইউনিট কস্ট হিসাব করবেন, যে আমার 5 মিনিট কাস্টমার সাপোর্ট দিতে এভারটারে আমার আসলে কত টাকা খরচ হয়, একদম টাকাই নিয়ে আসেন। হ্যাঁ, আমি এটা হিসাব করেছিলাম যে আমি চ্যাট জিপিটি দিয়ে করলে 3 টাকার মতো, 3.5 টাকার মতো পড়বে, ডিপসিক দিয়ে করলে পড়বে হচ্ছে আমার 1 টাকা, বোঝার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে জেন এআই মানে কিন্তু মানে সব সমস্যার সমাধান না, এর প্রচুর লিমিটেশন আছে। একটা লিমিটেশন হচ্ছে আমরা যদি ডায়াগ্রামে খুব কুইকলি ব্যাক করি, একটা লিমিটেশন হচ্ছে আপনি যাই করেন না কেন, যে একটা জাস্ট হচ্ছে মানে ডিপোজিট পোস্টিং করলেন, অথবা আপনি গত 5 বছরের ফোরকাস্টিং করলেন, দুইটার কিন্তু দুই রকম ওয়েটেজের কাজ। তো জেনিআই যেটা করে সে আসলে একই লেয়ার দিয়ে পার করে, মানে একদম একই ভাবে পার করে। এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে দ্বিতীয় কাজটা অসম্ভব কমপ্লেক্স কাজ, একজন লোক 15 দিন বসে বসে করবে, সেটাকে কিন্তু আমি এখানে দিলে সে 1 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে বোঝার জন্য। তাহলে এটা ওয়ার্ড দিই, কিন্তু প্রথম যে কাজটা জাস্ট ট্রানজাকশন, সেটাকে আবার একই লেয়ারের মধ্যে দিয়ে পার করা, এটা আপনাকে কস্ট করবে। হ্যাঁ, সো এই কিছু লিমিটেশন আছে, এটা আপনাকে বুঝতে হবে। অ্যানাদার লিমিটেশন হচ্ছে হ্যালুসিনেশন, সামটাইমস সে হ্যালুসিনেট করে, মানে একটু উল্টাপাল্টা অ্যান্সার দেয় হিউম্যান লাইক যেরকম। কারণ আপনার কিছু ফাংশনে হ্যালুসিনেশন অ্যাকসেপ্টেবলই না। আপনি যদি ডিপোজিট রং যদি 1 লক্ষ কাস্টমারকে কোনো একদিন একটা মেসেজ পাঠিয়ে দেন, তারপরের দিন কিন্তু মোটামুটি ভাবে নরক নেমে আসবে। হ্যাঁ, সো এই ম্যাটার গুলো আপনাকে ইয়ে করতে হবে যখন আপনি এমব্রেস করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট গুলো হচ্ছে ডেটা প্রোটেকশনের কি হবে, রেগুলেটরি পলিসি ডিরেক্টিভ গুলো আপনাদের জন্য কি হবে। বিকজ বাংলাদেশ ব্যাংক সে সোশ্যাল ব্যাংকিংটাই কিন্তু অ্যাপ্রুভ করে তারপর আবার ক্লোজ করে দিছে, ঢাকা ব্যাংকিং সাফারার। সো এইভাবে আপনি এটি ডিফাইন করলেন। এখন আমরা যদি চিন্তা করি 3 নাম্বার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু এখানে না, বড় চ্যালেঞ্জটা এখানে এসছে 3 নাম্বার। এটার ডান বাম পাশে যেটা, সেটা হচ্ছে এসসিবির একটা গ্লোবাল সার্ভে। দেখেন, আমরা ভাবছি যে আমরা একটু বুড়ো হয়ে গেছি মিলেনিয়াল বা বুমার্সরা, কিন্তু ইভেন জেনজিদের 30% বলছে যে তারা কনফিডেন্ট না। হ্যাঁ, মানে ইন ফিউচারের জন্য, এই যে এআই ফিউচারের জন্য। হ্যাঁ, বুমার্সদের জন্য 51% আছে, হ্যাঁ আমরা তো একটু বুড়া হয়েছে, আমাদের একটু ভয় পাবো। সো এইটা যে কি মানে কি বলা যায়, এটা যে কি কমপ্লেক্স একটা সিচুয়েশন। আপনি ডান পাশে যখন তাকান, আপনি একটু কুইকলি দেখেন, 2024-এ এজেন্টিক এআই মাত্র হচ্ছে 1% হয়েছে, 25-এ হবে 25%। হ্যাঁ, 25-এ 25%, এখানে একটু ভুল আছে, সরি। ওকে, সো আমরা যদি যাই 27 নাগাদ, কিন্তু জিনিসটা হচ্ছে একদম এক্সপোনেনশিয়াল গ্রোথে যাবে। মানে 28 কিন্তু খুব বেশি দূরে না, মাত্র 3 বছর পরে, 3 বছর পরে আমার 34% হচ্ছে এজেন্টিক এআইতে চলে যাবে। এখন ডান পাশ দেখে কিন্তু আমরা বাম পাশে আর কনফিডেন্সটা পাচ্ছি না, রাইট?
মানে বাম পাশে আমরা দেখছি যে ম্যাসিভলি মানে এক্সপোনেনশিয়ালি ডিসরাপশনটা হয়ে যাচ্ছে, আর ডান পাশে বাম পাশে দেখছি যে আমরা পিপল কনফিডেন্ট না এই জিনিসটাকে এমব্রেস করার জন্য। বাট আমার তো আর এখন এক্সিকিউটিভ লাগবে না, আমার লাগবে থট মেকার, ওয়ার্ক ইনোভেটর, যে মডেল নিয়ে চিন্তা করবে, মডেলটাকে ইনপুট করবে, জেএনএআই তার কাজটা করে দিবে, জেএনএআই কে সে কন্ট্রোল করবে। উই নিড কন্ট্রোলার, উই নিড থট মেকার। সো এই শিফটিংটা যদি করতে না পারেন, মানে আপ স্কিলিংটা করতে না পারেন, তাহলে জেএনএআই কে আমরা এমব্রেস করতে পারবো না। এখন এমব্রেস করাটা ইম্পর্ট্যান্ট, কারণ এটা তো একটা সার্ফিং এর মতো, যে আমরা হয় ঢেউয়ের মধ্যে ডুবে যাব অথবা ঢেউয়ের উপরে উঠবো, আমাদের ঢেউয়ের উপরে উঠতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি, সেটা হচ্ছে এফোর্ডেবিলিটি। এখন আমি একদম প্রথম ছবিটা দেখেন, সেটা হচ্ছে এই সপ্তাহে লঞ্চ হয়েছে মার্ক জুকারবার্গ মেসাতে, মেটার নিউক্লিয়ার পাওয়ার ডেটা সেন্টার, যেখানে অনেক জিপিইউ আছে, এনভিডিয়ার কথা আপনারা সবাই জানেন। সো নেক্সট ছবিটা আপনি দেখেন, সেটা হচ্ছে লাস্ট উইকে আমার এই ল্যাপটপে আমি 1.5 বিলিয়ন প্যারামিটারের টোকেন প্যারামিটারের একটা ডিপসিক এলএলএম ইনস্টল করছি, মাই ওন এলএলএম। ইভেন 1 মাস আগে কেউ যদি আমাকে বলে, আই মানে আই ডোন্ট ট্রাস্ট ইট, যে না একটা এলএলএম লোকাল ল্যাপটপে চলতে পারে এই কনফিগারেশনের, রাইট? সো এখন তো এই জাস্ট বাচ্চা, সে যখন আরো প্রগ্রেস করবে আপনি বাকিটা ইমাজিন করে নিতে পারেন। এবং এই কোয়ার্টারেই এনভিডিয়া $3,000 এআই সুপার চিপ চিপ পিসি বক্স লঞ্চ করছে, যেটা 200 বিলিয়ন টোকেন প্যারামিটারের মডেল চালাইতে পারে। দাম $3,000। দ্যাট মিনস আপনাদের যে আপনাদের এখানে যতগুলো ব্যাংক আছে, আমি প্রমিস করে বলতে পারি, এক্সেপ্ট মানে কমিউনিকেশন সার্ভার লোড, প্রসেসিং লোড, আপনার কাস্টমার সার্ভিসের প্রসেসিং লোড এই বক্সটা দিয়ে হয়ে যাবে। জাস্ট ইমাজিন। সো এখন তো তাহলে আমরা বললাম অনেক কিছুই, মোটামুটি ভাবে অনেক ডিসকাশন হলো। মোটামুটি ভাবে আমাদের কি 3টা জিনিস বললাম, মূল জিনিসটা যেটা বলার, যে ডিসরাপশনটা আসলে রিয়েল। এখন ডিসরাপশনটা আমাদেরকে এমব্রেস করতেই হবে এট এনি কস্ট। আমরা আবার সবকিছু একসাথে করতে পারবো না, কস্ট বেনিফিটের ম্যাটার আছে, অ্যাডাপ্টেবিলিটির ম্যাটার আছে, আবার আমরা টেকনোলজিতে একটু পিছিয়ে থাকি, এটা খারাপ কিছু না। আমাদের এক্সপেরিমেন্ট করার স্কোপ কম, সো আগে লোকজন একটু এক্সপেরিমেন্ট করে ধরা টরা খেয়ে একটা জিনিস তৈরি করুক, দেন আমরা অ্যাডপ্ট করবো, নাথিং রং উইথ দ্যাট। হ্যাঁ, কিন্তু অ্যাজ এ লিডার আমাদের কোন 3টা কাজ করা লাগবে বা কোন কাজগুলো করা লাগবে, এটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, যে ফিলোসফিক্যালি উই গট এ সুপার পাওয়ার। যেহেতু সুপার পাওয়ার পেয়েছি, সেটাকে এমব্রেস করার জন্য আমাদেরকে, এগেইন আমি একটু রিপিট করছি, আমাদেরকে ডিফাইন করতে হবে আমাদের ফাংশনগুলো, যেগুলো মানে এআই দিয়ে ডিসরাপ্ট হবে অথবা অ্যাডপ্ট করতে হবে, আমাদেরকে ডিজাইন করতে হবে আমাদের ডিজিটাল কোর ট্রান্সফরমেশনটা, আমাদের ওয়ার্ক ফোর্সের মাইন্ড শেপটা শেপ করতে হবে, যে ভাই ইউ আর নট এনিমোর এক্সিকিউটিভ, ইউ আর নাও থট মেকার। তাদেরকে আপ স্কিল করতে হবে, কনসেপ্ট, ফিলোসফি, টেকনোলজি, যার যার লেয়ারে যেটা দেওয়া দরকার সেটা আমাদেরকে দিতে হবে। ইন প্যারালাল বাকি জিনিসগুলো আসতে থাকবে, সিকিউরিটি ম্যাটার আসবে, রেগুলেটরি ম্যাটার আসবে, ভেন্ডর চয়েসে ম্যাটার আসবে, পাইলটিং, এক্সপেরিমেন্ট করা, কাস্টমার অ্যাডাপ্টেবিলিটি, এই জিনিসগুলো গ্র্যাজুয়ালি আমাদের আসতে থাকবে। তো আমাদের পরের সেশনে আরো ডিটেলস, আরো অনেকগুলো এলিমেন্ট আছে, আমরা সেগুলো দেখব। তো যাওয়ার আগে আমরা খুব সিম্পলি একটা আশার কথা বলে যাই। সেটা হচ্ছে, 2 বছর আগে আমি বলছিলাম যে আমরা হচ্ছে মোস্টলি থট মেকার অপারেটর হয়ে যাব, রাইট? এখন আবার ভয় দেখাচ্ছি যে হ্যাঁ সব মানে অনেক কিছুই রিপ্লেসড হয়ে যাবে। বাট মাথায় রাখবেন, ইটস এ ডিসরাপশন, নট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এবং এই ডিসরাপশনটা এখন এক্সপেরিয়েন্সিয়ালি রান করছে, কারণ মানে হাজার হাজার বছর ধরে আমরা যে পরিমাণ ইন্টেলেক্ট, সিভিলাইজেশন, জ্ঞান ট্যান যা কিছু আছে সব কিন্তু তাকে দিয়ে ট্রেন করতেছি, সেও ধাই ধাই করে বাড়তেছে। ফ্যাক্ট হচ্ছে আমরা কিন্তু এখনই কিন্তু নতুন নতুন ক্রিয়েশন বা অনেক কিছু বন্ধ করে দিচ্ছি, মানে কমিয়ে দিচ্ছি কালেকটিভলি। এবং যখন আগামী 10 বছরের মধ্যে, এটা 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 গেস করা হচ্ছে যে 2035-এর মধ্যে এআই লার্নিংটা প্ল্যাটুর মধ্যে চলে যাবে, মানে পাহাড়ে অনেকটুকু ওঠার পরে যখন সমতল হয়ে যায় সেটাকে আমরা প্ল্যাটু বলি। পামির মালভূমি ছোটবেলায় আমরা পড়েছি। সেটা প্ল্যাটুতে চলে যাবে। কেন চলে যাবে? আগামী 10 বছর আমরা আরো বেশি আলসে হয়ে যাব। আমরা দেখা যাবে যে মানে ট্রিভিয়াল কাজ এবং মানে কি বলা যায়, ওয়ার্কে যে অনেক ধরনের ইনোভেশন আমরা করি, এগুলো আমরা কম করব।
ফলে যেটা হবে, এআই তো যা শিখে শিখে ফেলছে, নতুন করে আর কিছু শিখবে না। তখন এআইটাও, এআইটাও অ্যাভারেজ হয়ে যাবে। ওকে, মানে অ্যাভারেজ ইনপুট পাচ্ছে, সে অ্যাভারেজ আউটপুটই জেনারেট করবে। আমরা ভবিষ্যতে অনেক কিছুই বলতে পারি না, উই ডোন্ট নো যে এজিআই যেটা আসতেছে, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, হ্যাঁ, যেটা হিউম্যান লাইক নিজে নিজেকে ইভলভ করতে পারে, এখনো জিনিস কনসেপ্টটা ফর্ম হয়নি পুরোপুরি। 26 নাগাদ যখন আসবে, বা 2028 নাগাদ কোয়ান্টাম কম্পিউটিং একটা বিশাল ব্রেক থ্রু আমরা এক্সপেক্ট করছি, তখন কি হবে উই ডোন্ট নো। বাট মানে এখন পর্যন্ত যতটুকু আছে সেটা হচ্ছে যে হিউম্যানের যে ক্রিয়েশন, ইনোভেশন, নতুন নতুন জিনিস, নতুন নতুন প্রসেস ব্যাংকিং এ, নতুন নতুন আইডিয়া, এই জিনিসগুলো দিয়ে এআই কে কাজ করিয়ে নেওয়া, এই জিনিসটার এই জিনিসটার চাহিদা কখনো কমবে না। সিম্পলি যদি আমরা বলি যে ক্রিয়েশন এবং ইনোভেশন আপনার সেগমেন্টে আরো বেশি লাগবে আমাদের। সো ইটস এ ডিসরাপশন, উই নিড টু এমব্রেস দ্য ডিসরাপশন। এবং এটা কোনোভাবেই রিপ্লেসমেন্ট না। এবং রিপ্লেস না করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা স্ট্র্যাটেজিক অ্যাঙ্গেলে বললাম, ফিলোসফিক অ্যাঙ্গেলে বললাম, এখন আমরা বললাম যে আসলে মানে মডেল ইটসেলফের জন্য আসলে আমাদের কেমন লাগবে। তো মোর ওভার, দ্যাটস অল। 2025 হচ্ছে আমাদের এই যে টিপিং পয়েন্ট এআই অ্যাডপশনের জন্য। আমি রিকোয়েস্ট করব, আমরা সবাই জিনিসটাকে, ফিলোসফিগুলোকে বুঝি, স্ট্র্যাটেজিগুলোকে বুঝি, অপরচুনিটিগুলোকে অ্যাসেস করি এবং রিস্কগুলোকে অ্যাসেস করি, এবং টাইম টু এমব্রেস দ্য ফিউচার, এমব্রেস করতেই হবে। এই দুই। থ্যাংক ইউ। আর এছাড়া এখানে আরো কিছু এক্সট্রাক্ট দেয়া আছে। এটা বেসিক্যালি আমি তৈরি করেছি ডক্টর আসিফ নাইমুর রশিদ, গ্রামীণ ফোনে যিনি সিবিও, ওনার একটা কনসেপ্ট পেপার থেকে। এবং ভাইয়া ওটা অ্যাপ্রুভ করেছেন, সো আপনারা এটা পড়ে পড়ে নিতে পারেন। আম, আমাদের গ্রুপ আছে, বিল নেশনের পেজ আছে, আমার লিঙ্কডইন আছে, মেইল আছে। ওকে, রিচ এনি টাইম, রিচ এনি টাইম উইথ এনি কোয়েশ্চেন, উই আর রেডি টু অ্যান্সার ইট অর ওয়ার্ক অন ইট। এটাই। আচ্ছা, সো যাওয়ার আগে জাস্ট একটা ছোট ইন্টারেস্টিং কথা বলি। এই এই প্রেজেন্টেশনে আপনি যতগুলো ইমেজ দেখতে পেয়েছেন, প্রত্যেকটা ইমেজ বেসিক্যালি আমরা কিভাবে জেনারেট করেছি। তো প্রথমে হচ্ছে আমি ডেকগুলোকে হচ্ছে আমার লোকাল এলএম ডিপসিকে হচ্ছে ইনপুট দিয়েছি, সে তখন আমাকে একটা প্রম্পট বানিয়ে দিয়েছে, প্রম্পটটা আমি নিজে লিখিনি। দেন আমার আম, এবং উইথ হেল্প অফ দ্য প্রম্পট, দেন হচ্ছে যেটা কিন্তু ম্যাকবুকে চলেছে, দেন হচ্ছে আমরা ওপেন এআই এর এপিআই দিয়ে এক্সেল, যে এক্সেলটা আমরা বানিয়েছি সেই এক্সেলটাই হচ্ছে আমরা ফেচ করেছি। হ্যাঁ, জিনিসটা কিন্তু আমরা চাইলে প্রম দিয়ে করতে পারতাম। এই এপিআই দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট পুরো জিনিসটা স্কেলেবিলিটি বোঝা। এবং সেই ইমেজগুলো মোটামুটি ভাবে 3-4টা করে ইমেজ, প্রায় আমাকে 42টা ইমেজ একটা ফোল্ডারের মধ্যে জেনারেট করে দিয়েছে। তো এই যে পুরো কাজটা চাইলে আমরা ডিরেক্টলি না করে এভাবে করার উদ্দেশ্য হচ্ছে যে উইদিন 30 মিনিট, আই ডোন্ট নো, আমি এইভাবে যে করা যায় আগে কখনো ট্রাই করিনি, ইটস নিউ ফর মি। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি ট্রাই করেছি বোঝার জন্য যে 1 ঘন্টার মধ্যে এই কাজটা আমি করতে পারি কিনা। একদম অনেস্টলি যদি বলি, এই সেম পরিমাণ কাজ আমার কন্টেন্ট টিমকে এনগেজ করে ফিডব্যাক দিয়ে করানো, 42টা ছবি জেনারেট করে সেখান থেকে 14টা যদি আমি ইমেজ, এরকম ইমেজ যদি কালেক্ট করতে চাই, সেটা করতে মনে হয় আমার কয়েকদিন সময় লেগে যাবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ক্যান ম্যানেজ ইট উইদিন 55 মিনিট ফ্রম বিগিনিং টু এন্ড। সো এই জিনিসটা আমি করেছি একটা পয়েন্ট প্রুভ করার জন্য যে এনি ওয়ান এই যে রুমের মধ্যে যারা আছেন, তারা যদি ইমাজিন করেন যে তারা আগামী একদিনের মধ্যে কোনো একটা ছোটখাটো তাদের কাজের একটা মডেল বানিয়ে ফেলবেন। হ্যাঁ, সেটা ফোরকাস্টিং হতে পারে, বাজেটিং হতে পারে, হ্যাঁ, ক্রেডিট রেটিং এর একটা ছোট এক্সপেরিমেন্ট হতে পারে, পসিবল। কোনো কোডিং রিকোয়ার্ড না, বেসিক কিছু টেকনোলজি অ্যাকুমেন্ট থাকলে পসিবল। সো থ্যাংক ইউ অ্যাগেইন, দেখা হবে।